হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছো আমার শরীর খুবই খারাপ। দুটো দিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ দুটো দিন কোনো ভিডিও বানাতেই পারিনি। শুক্রবার শনিবার দুটো দিনই কোনো ভিডিও বানাতে পারিনি। আজ হচ্ছে রবিবার, সকালবেলার থেকেও দিনটা আরম্ভ করিনি, কারণ এখন বাজে 11টা। শুয়ে থাকতে থাকতে ভাবলাম না এবার উঠি। বাবা মেয়ে বাড়িতে কেউই নেই। না, আজকে রবিবার হলেও মেয়ে আঁকতে যায়নি। আমার শরীর খারাপ বলে মেয়ে ওর দিদাবাড়ি গেছে, ওখানে গিয়ে দুদিন থাকবে। আমাকেও অনেকবার বলেছিল মা, তবে আমি যাইনি। আমার আবার বাড়ি ছেড়ে না কোথাও ভালো লাগে না। গলার অবস্থা খুব খারাপ জানো তো, এই ঠান্ডা গরম করে টনসিল ফুলে গেছে। আর গলার অবস্থা খুবই খারাপ, শরীরে কোনো এনার্জি নেই, শরীর খুবই দুর্বল। জ্বর বলবো না, এমনি শরীর খুব দুর্বল। কটা দিন ধরে বুঝতেই পারছি না কেন শুধু গা হাত পা কাঁপছে। ওই যে এর আগেও তোমাদের বলেছিলাম না, শুধু গা হাত পা কাঁপছে আর বুকের ভেতর ধরপড় করছে। প্রেশারটা মাপিয়েছিলাম, প্রেশারটা একটু লো। তো তারপরে শরীরেও কোনো এনার্জি নেই, দুটো দিন একদম শুয়ে বসেই পুরো কাটিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই চা করেছিল, দুজনে মিলে ওই ঘরে বসে খেয়েছিলাম। তারপর ওই চায়ের বাসনকোসনগুলোই বার করলাম ওখান থেকে। আর দেখলাম দুটো তিনটে দিন ধরে গাছগুলোতে জল দেওয়া হয়নি। ভেতরের ওই গাছগুলো, পাতাবাহারি গাছগুলো, কাগজ ফুল গাছগুলো একদম শুকিয়ে গেছে। আবার পাতার মধ্যে একটু জল ছিটিয়ে গোড়াতে একটু জল দিলাম, দিয়ে ঘরে আসলাম। ঘরের ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করি। বিছানা দোনোমনো করছিলাম করব কি করব না, তারপরে ভাবলাম না করেই দিই। দুটো দিন একদম শুয়ে বসেই পুরো কাটিয়েছি, কোনো যেটুকু না করলে না সংসারে সেটুকুই করেছি। রান্না বান্না কিচ্ছু হয়নি সেইভাবে। চাইলেও জানো তো, যখনই ভাবি একটুখানি কাজে মন বসাবো, চাইলেও আমার শরীর আমার সাথ দেয় না। ওই যে বলে না, ওপর থেকে দেখতে যতটাই সুস্থ সবল তাগড়া মনে হয়, আমি ভেতর থেকে ততটাই ফাঁপা। ওপর থেকেই দেখতে মনে হয় অনেক সুস্থ, অনেক ঠিকঠাক আছি একদম, কিন্তু একদমই না। সেরকম কাজের কোনো এনার্জি পাই না, করতে হয় করি সেই রকম কোনো যে ভালো লাগছে, শরীর চনমনে আছে, খুব কম দিনই আমার এমন যায়। কাজ তো হাত দিয়েছি, ঘরটা পরিষ্কার করলাম, আর ওদিকে কলে এখনও যাইনি, যাব। তো ভাবলাম জলের বোতলগুলো ভরে ফ্রিজে রাখি। মেয়ে থাকলে এই কাজগুলো মেয়েই করে, জলের বোতল ভরে দেওয়া এগুলোকে মেয়েই করে। জলের বোতল নিয়ে ভরতে বসলে আমার আবার খুব বিরক্ত লাগে জানো তো। তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে, ঘরে কিচ্ছু নেই। বললো কি রান্না করবে, আমি বললাম যাও দেখো কি পাও, যা পাবে তাই নিয়ে আসবে। মেয়ে হয়তো আসবে বিকেলবেলায়, আসার কথা আছে বলেছি, দেখি এখনও জানি না সঠিক। বিকেলবেলা আসার কথা আছে মেয়ে। তো ভাবলাম যে ঠিক আছে, দেখুক ও বাজার থেকে কি আনুক, তার আগে আমি আমার এদিকের কাজগুলো করি। সকালবেলা শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম আর জামা কাপড়টা চেঞ্জ করে চা বিস্কুট খেয়ে শুয়েই ছিলাম। রাত্রিবেলায় একটু করে ঘুম হচ্ছে না জানো তো। কালকে রাত্রিবেলায় প্রায় 3টে অবধি, 3:30 অবধি জাগা। এই কারেন্ট যাচ্ছে আসছে, আর তারপরেও লো ভোল্টেজ। ওদিকের কাজগুলো করতে করতেই জামা কাপড়গুলো ভিজিয়েছি, অনেকগুলোই জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে। গতকালকে ও কাজে গেছিলো, সেই জামা কাপড়গুলো আর কাচা হয়নি। তারপরে আমাদেরও ছাড়া জামা কাপড় আছে, আমারও ছাড়া জামা কাপড় আছে। দুদিন ধরে বিকেলের কাজও তো কিচ্ছু করিনি। আর দেখো, সেই যে বলেছিলাম ব্লিচিং পাউডার দিয়ে কলপাটটা পরিষ্কার করব, কিচ্ছু হয়নি। দুটো দিন যে আমার কীভাবে কেটেছে একমাত্র আমিই জানি আর ঈশ্বরই জানে। তো এখন জামা কাপড়গুলো কাচবো, জামা কাপড়গুলো ভাবছি কেচে আগে ধুয়ে মেলে দিই। সকালবেলার থেকে না ঘরের বাইরে বেরাতে ইচ্ছে করে না, এত রোদের তাপ আর এত গরম পড়েছে কি বলবো। গরমে তো সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার সত্যি কথা কিন্তু গরমকাল ভালো লাগে সবসময়। আমি যখনই বলি না যে কি গরম পড়েছে, কষ্ট হচ্ছে, তোমাদের দাদাভাই একই কথা বলে যে এই তো বলো গরমকাল খুব ভালো লাগে। কিন্তু আমার আগের ঘরটা তো তোমরা দেখেছো, আমার আগের ঘরটায় না সত্যি আমার কোনো কষ্টই হতো না, গরমটা আমার যেন বেশ ভালো লাগতো। আর এখন না বিছানায় শুতে পারি, না একটু নিচে শুতে পারি, না একটু মেঝেতে শুতে পারছি। তো সেই কারণে আমার আরও যেন কষ্ট হচ্ছে, তারপরে ঘুম হচ্ছে না ঠিকঠাক।
তো কলপারে এসে ভাবলাম না, কলপারে প্লাস্টিকটা তো টানানো আছে বলে একটু শান্তি, এখানে একটু শান্তি মতো কাজ করি। আর দিনের অর্ধেক দিনটা মনে হয় এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকলেই বেশ ভালো লাগে। কথা বলছি ঠিকই, জানো তো কী যে কথা বলবো মানে মাথায় আসছে না। একটা পরপর কাজ করা একরকম, আর তারপরে দুটো দিন গ্যাপ চলে গেলে কী যে কথা বলবো আমার মাথাতেই আসে না। যাই হোক, দেখো চাদর টাদরগুলো কেচে দিয়েছি। জানি তোমরা সবাই খুব রাগ করো, এখন তোমরা আর কমেন্টও করো না সেইভাবে, যেহেতু আমার ভিডিও ছাড়ার সত্যি কোনো ঠিক ঠিকানা নেই। তো আমিও বুঝতে পারি, কি করব বলো, আমি যেই কাজটাই করতে যাই শরীর কোনো সময় আমার সাথ দেয় না। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো কেচে দিলাম আর চাদরটা একটু উজালা দিলাম। চাদরটা একটু উজালা না দিলে তো ভালো লাগে না, চাদরটা একটু উজালা দিলাম। আর এখন কলপাটটাও ভাবছি, দোনোমনো করছিলাম যে জলগুলো ভরবো কি ভরবো না। তারপরে ভাবলাম না, জলটা পরে ভরি, কলপাটটা একটু ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিই। আর মাঝখান থেকে কী হয়েছে জানো, আমার কলটা ভেঙে গেছে। কালকে এমন জোরে বাড়ি লেগেছে, হাত স্লিপ কেটে হাতটা পুরো ড্রামের ওপরে ছিল, কালো ড্রামটার ওপরে হাত স্লিপ কেটে এমনভাবে মুখ থুবড়ে পড়তে গেছি, কলটাকে ধরে নিয়েছি। আর কলটাকে ধরে নেওয়ার সাথে সাথেই কলের গোড়া দিয়ে পুরো খুলে গেছে। ওই কারণে কলটা দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। কলের দাদাকে ডেকেছিলাম, দাদাও আসেনি। ভাবলাম ঠিক আছে থাক, একেবারেই ডাকবোখানি, ওই একটুখানি কাজের জন্য চলে তো যাচ্ছে, আমি জোড়াতাপ্তি মেরে মোটামুটি কোনো রকম একটু আটকে রেখেছি জলটা। কলপাটটা প্রচুর স্লিপ হয়ে গেছে, অনেক দিন করব করে করাও হচ্ছে না, আর অনেক দিন ধরে রয়ে গেছে জানো তো, জলটা একদম ঝর্ণার মতো ছিটছে। তো সেই কারণে ঢাকনাটা দিয়ে একটু আটকে দিলাম। আর আগের দিন তো পুরো এখানটা থেকে একদম সাইকেল নিয়ে যাচ্ছিল, আর ওর চাকা পুরো স্লিপ কেটে গেছে। তো সেই কারণে ভাবলাম না, আজকে ব্লিচিং পাউডার এখানটায় দিতেই হবে। আর এই ব্লিচিং পাউডারটা না আমাদের এখানে দোকানে খুব ভালো জানো তো, একটুখানি সময় দিয়ে রেখে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। একটু বেছে বেছে ব্লিচিং পাউডারটা লাগালাম, কারণ আমার নাইটিটা নতুন তো, আর ব্লিচিং পাউডার নাইটির মধ্যে একটু লেগে গেলেই না পুরো সাদা সাদা দাগ পড়ে যায়। আমার ব্লু কালারের নাইটিটা যেমন একদম নষ্ট হয়ে গেছে। রোদটা দেখেছো, মনে হচ্ছে একদম খা খা করছে বাড়িঘর। চাদর টাদরগুলো মেলে দেবো, আর যা টুকিটাকে এই যে জামাকাপড় যেগুলো যা কাচলাম সেগুলোকেও এখন দিয়ে দেবো। জামাকাপড় শুকানোর তো কোনো ব্যাপার নেই, নিমেষের মধ্যেই জামাকাপড় শুকিয়ে যায়। আর বাইরে দাঁড়ানো না কোনো ঘাম হচ্ছে না জানো তো, শুধু গা জ্বালা করছে। জামাকাপড় কাচার মধ্যে সবথেকে কষ্ট হয় তোমাদের দাদাভাইয়ের এই জিন্সের প্যান্ট কাচতে। তবু কিছু করার নেই, কাজকর্ম করলে তো এগুলো একটুখানি পরিষ্কার করেই দিতে হয় প্রত্যেক দিনেরটা। আগের দিন তোমাদের দাদাভাই আর আমি অনেকক্ষণ এই জায়গাটাতে বসেছিলাম জানো তো, প্লাস্টিক পেতে চাদর পেতে, আর এইখানটায় দুজনে বসেছিলাম পাখা চালিয়ে। ঘরের ভেতর একদম থাকতে পারছিলাম না। তো সেগুলোকে গুছিয়ে গাছিয়ে ঠিক করে রাখলাম, কারণ হয়তো দুটো দিন থাকবো না, কারণ মা খুব জোরজাবস্তি করছে ওই বাড়িতে যাওয়ার জন্য। তো দেখা যাক যদি যাই, তো সেই কারণে এগুলো সব গুছিয়ে ভাবলাম ঘরটা একবার ঝাড় দিই, কারণ এই ঘরটা তো এখন মাঝে মাঝে বসি থাকি তো একটুখানি ঝাড় না দিলে ভালো লাগে না। তো একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই। আর প্রচণ্ড গরম লাগছে, বাইরে জামাকাপড় মেলে এসে রোদ্দুর থেকে মনে হয় আর দাঁড়াতে পারছিলাম না, গা জ্বালা করছে। ভাবলাম এইটুকুনি ঝাড় দিয়ে তাড়াতাড়ি একটুখানি স্ট্যান্ড পাখাটা চালিয়ে দাঁড়াই। সারাদিনের মধ্যে মনে হয় অর্ধেক টাইমটা এখানেই বসে থাকি পাখাটা চালিয়ে। আর এই দেখো সিঁড়ির ঘরের দিকে দরজাটা বন্ধ করে দিলে না এই পাশটা বেশ ঠান্ডা থাকে। পাখাটা চালিয়ে এখন একটুখানি দাঁড়াবো, গাটা একটু শোকাবো, মনে হচ্ছে প্রাণটা পুরো জুড়িয়ে গেল একদম পাখাটা চালিয়ে। চলো এই চাদরটা ভাঁজ করে এই পাশটা ঠিকঠাক করে একটু পাখার হাওয়া খেয়ে তারপরে যাব আবার ঘর মুছতে। এদিকের কাজ করতে করতেই দেখি তোমাদের দাদাভাই চলে এসছে। ওকে বললাম কি কলপাড়ের দিকে রাখো, আমি একটুখানি হাওয়া খাচ্ছি।
ও বলল ঠিক আছে, তাহলে কলপাড়ের দিকে ব্যাগটা রাখলাম। আমি বললাম একেবারে সবজিগুলো ধুয়েই নেব। আমি বেরালাম, ও গিয়ে এবার বসলো পাখার তলায়। বাইরে দেখেছো যা রোদ পড়েছে, বাজে এখন 12:30। ভাবলাম একেবারে যখন হয়েই গেছে সব কিছু, একেবারে ঘরটা ঝাড় দিয়ে, এই ঘরটা মুছে উঠোন টুঠোন ঝাড় দিয়ে ধুয়ে একেবারে স্নান করে আসি। কারণ আজকে বাথরুমটাও পরিষ্কার করব, মাথাটাও শ্যাম্পু করব, তো সবটা মিলিয়ে দেরি হয়ে যাবে। তো সেই কারণে একেবারে করতে নিয়েছি। রোদ্দুরে মানুষ বাঁচছে না, আর গাছগুলোর দিকে তাকালে তো আমার একদম চোখটা যেন কান্নায় ভেঙে যায়। আমার গাছগুলোর যা অবস্থা হয়ে গেছে না, কি বলবো তোমাদের। গাছ সব শুকিয়ে যাচ্ছে, দুবেলা করে জল দিয়েও গাছকে বাঁচানো যাচ্ছে না, এত রোদ। আর যে একটু ছাওয়ার দিকে রাখবো তারও জায়গা নেই, কারণ বাড়িতেই তো ছাওয়া বলে কিচ্ছু নেই। শীতকালে কোথায় যে রোদ চলে যায় ভগবান জানে। শীতকালে পাই না একটু রোদ, আর গরমকালে পাই না একটু ছাওয়া। দুয়ারের সামনেটা একটুখানি ধুইয়ে দিলাম, আর ধোয়াবো এখন বস্তাটাও পেতে। সকালবেলা একবার সিঁড়ির ওপরটায় জল দিয়েছিলাম। আর এবারে চলে যাব কলপাড়ে গিয়ে ওই যে বললাম তোমাদের দাদাভাই সবজি এনেছে একটু টুকিটাকি, সেগুলোকে ধুয়ে ঠুয়ে একেবারে স্নান করে আসবো। স্নান হয়ে গেছে, আর আজকে গাছে দেখো বেশ সুন্দর ফুল ফুটেছে। দেখলাম অল্প কটা ফুল গাছেই আছে, এখন আর ফুল খুব কমই আনি, 2-4টে করে যা ফুল ফোটে সেটাই হয়ে যায়। এই গাছগুলোকে তো আমার এই নতুন ঘরের এই দিকে সরিয়ে এনেছি, কারণ এই গাছগুলো আমি অনেকটা শখ করে বসিয়েছিলাম, নতুন কিনে এনে তোমরা দেখেইছো। আর গাছগুলো না রোদে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ছাওয়াতে আনার পরে তাও একটুখানি সুন্দর ফুল হচ্ছে। আর এখানে দোপাটি গাছটাছগুলো তো এগুলো পুরো সারাদিনে দেখো পুরো নেতিয়ে যায়। তো কটার দোপাটি ফুলও তুললাম। চলো এবার ঝটপট পুজো করব, কারণ এই কাজটা তো মেয়ে থাকলে মেয়েই করতো। এখন যেহেতু মেয়ে নেই, আমাকে একেবারে পুজো টুজো করেই তারপরে রান্না করব। তবে পুজো করেই তোমাদের দাদাভাই বলল খুব গরম লাগছে, একটু ঠান্ডা কিছু করো। কী আর করি, ঠান্ডা বলতে কিছুই তো নেই। তো ভাবলাম একটা কাজ করি, একটু গ্লুকন্ডির জল বানাই। তো এখানে 1 মগ মতো জল নিয়েছি, একটু করে রেখেও দেবো, আবার দুপুরবেলার দিকে খাওয়া যাবে। কারণ স্নান করে মাথাটায় শ্যাম্পু করে এসছি তো প্রচণ্ড গরম লাগছিল, ইচ্ছেই করছিল না রান্নাবান্না আর কিছু করতে, মনে হচ্ছিলো ধুত খাওয়া দাওয়ার দরকার নেই। কিন্তু বাজার টাজারগুলো হাতে করে নিয়ে এসছে, ভাবলাম রান্নাটা না করলে কিভাবে হয়। ও খাবে, আমার একার জন্য হলে করতাম না। আমি গ্লুকন্ডির জলের মধ্যেই না একটুখানি লেবু দিই, একটু চিনি দিই, একটু বিট নুন দিই, সব দিয়ে সুন্দর করে একটু জল বানালাম। আর এই যে একটু বরফ বার করলাম, বরফ দেব কিছুটা বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, ফ্রিজে রাখবো, দুপুরবেলা খাবো। আর এখানে আমি একটু খাবো মগে, আর তোমাদের দাদাভাইকে দেবো গ্লাসের মধ্যে। আর একটুখানি বরফ দিয়ে দেবো, বেশ ভালো লাগে দেখবে এইভাবে গ্লুকন্ডির জলটা বানালে। আমার আবার এই অরেঞ্জ কালারের গ্লুকন্ডিটাই ভালো লাগে, সাদা গ্লুকন্ডিটা আমার পছন্দ হয় না ঠিক। তো এখন খেয়ে দেই, এরপরে সব সবজিগুলো কাটবো, সবজিগুলো কেটে একবারে যা যা রান্না করব চলো সেগুলো ঝটপট গুছিয়ে নিই। এখানে সবজি কেটেছি, সবজির মধ্যে এনেছে দেখো পুঁই শাক। পুঁই শাকটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো দেখলাম ও পুঁই শাক নিয়ে এসছে। আবার আমি সবজিওয়ালার থেকে একটু কুমড়ো বেগুন নিলাম। ওখানে কুমড়ো বেগুন ডাঁটা আলু আলাদা করে কেটে রেখেছি। আর এখানে দেখো একটু বড় বড় দেখে চিংড়ি মাছ নিয়ে এসছে। সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ করব, পুঁই শাকে চিংড়ি মাছ দেবো না, নিরামিষভাবে করব। আর দেখেছো বাইরেটায় রোদটা দেখেছো, একদম গাছপালা পুরো শুকিয়ে গেছে। যাও একটু বেলা হলে দুয়ারের দিকটা ঠান্ডা হয়। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে 5 ফোড়ন সোমবারে দেবো, ভুলেই গেছি। বললাম না কোনো কিছুতে মন না থাকলে আর কিছু ভালো লাগে না। তো এদিকে 5 ফোড়নের জায়গায় ভুল করে কালো জিরে দিয়ে দিয়েছি তেলে। চলো এইভাবেই পুঁই শাকটা রান্না করব নিরামিষভাবে, ডাঁটা আলু ঠালু সব দিয়ে আলাদা করে ভেজে পুঁই শাকটা এরপরে দেবো। আর আমার তো প্রচণ্ড গরম লাগছে, ইচ্ছেই করছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, মনে হচ্ছে কতক্ষণে হবে আর কতক্ষণে গিয়ে আবার স্নান করব। তবে এখন আর স্নান করব না, ভাবছি রান্নাবান্না করে ওই ঘরে খাবারটা নিয়ে যাব, তোমাদের দাদাভাই আর আমি দুজনে বসে ওখানে খাবো। সকালবেলা তো কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি। আর তোমাদের দাদাভাইকে একটুখানি ছাতুর ঘোল বানিয়ে দিয়েছিলাম বাজার থেকে আসার পরে। পেঁয়াজ, ও আবার ছাতুর ঘোলটা কেমন খায় বলো তো, পেঁয়াজ কাঁচা লঙ্কা আচারের তেল এগুলো সব দিয়ে ছাতুর ঘোল বানিয়ে দিলে খুব ভালো খায়। তো এই যে আমার রান্নাবান্না ম্যাক্সিমাম কমপ্লিটই, ব্যাস এরপরে আর কিছুই করিনি। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা গা হাত পা ধুয়ে এই যে বললাম কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেছে, গোপালকে নিয়ে বাইরে বসে আছি। ছোট্টর মধ্যে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, আজকের মতো টাটা।